চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি একজন প্রোডাক্ট ডিজাইনারের কাজের পদ্ধতি ঠিক কেমন হয় কিভাবে আমাদের পছন্দের ডিজিটাল প্রোডাক্টগুলো শুধু একটা আইডিয়া থেকে বাস্তবে আমাদের হাতে এসে পৌঁছায় সেই প্লেবুকটাই আজ খুলে দেখব। আচ্ছা, আমরা তো রোজ কত অ্যাপ ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি এটা মাথায় এসেছে যে এই অ্যাপগুলো যেগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, সেগুলো কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে আমাদের সবার স্ক্রিনে চলে আসে? এর পেছনের রহস্যটা আসলে কি? না, এর পেছনে কিন্তু কোনো জাদু নেই। যা আছে তা হলো নিখুঁত একটা শিল্প, একটা গোছানো প্রক্রিয়া আর একটা বিশেষ দর্শন। আর এই পুরো ব্যাপারটার নেতৃত্বে থাকেন একজন প্রোডাক্ট ডিজাইনার। তাহলে প্রশ্ন হল, এই প্রোডাক্ট ডিজাইনার আসলে কে? খুব সহজ করে বললে, তিনি হলেন সেই মানুষটা যিনি একটা প্রোডাক্ট তৈরির পুরো জার্নিটার দেখাশোনা করেন। মানে একেবারে প্রথম আইডিয়াটা মাথায় আসা থেকে শুরু করে ব্যবহারকারীরা কি চায় সেটা বোঝা, ডিজাইন করা আর সবশেষে প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সবকিছুই তার তত্ত্বাবধানে হয়। আসল লক্ষ্য হল এমন কিছু বানানো যা মানুষের কোনো একটা সমস্যার সমাধান করবে, তাদের জীবনকে আরেকটু সহজ করে তুলবে। এই শিল্পটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা একদম বাস্তব একটা উদাহরণ দেখি। আজ আমরা একজন সত্যিকারের ডিজাইনার সৌম্য ভৌমিকের কাজের পদ্ধতি বা প্লেবুক নিয়ে আলোচনা করব। তার অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, যেখানে আমরা একজন আধুনিক প্রোডাক্ট ডিজাইনারকে চিনে নেব। সৌম্য ভৌমিকের ক্যারিয়ারের দিকে তাকালেই কিন্তু তার অভিজ্ঞতার গভীরতাটা বেশ বোঝা যায়। দেখুন, কার্নেগি মেলন থেকে গ্র্যাজুয়েশনের পর তিনি মাইক্রোসফট এবং মেটার মতো টেক জায়ান্টদের সঙ্গে কাজ করেছেন, আর বর্তমানে তিনি ফ্রেমারের লিড প্রোডাক্ট ডিজাইনার। এই যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা, এটাই তাকে শিখিয়েছে কিভাবে ব্যবহারকারী আর ব্যবসা দুটোর কথাই মাথায় রেখে ডিজাইন করতে হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। একজন ডিজাইনার ঠিক কিভাবে চিন্তা করেন, চলুন সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। সৌম্য ভৌমিকের কাজের মূল দর্শনটা কিন্তু এই একটা লাইনেই ফুটে ওঠে। এর মানে কি? এর মানে হল ডিজাইন করার সময় সবার আগে মানুষকে, মানে ব্যবহারিককে কেন্দ্রে রাখা, আর এমন একটা সিস্টেম তৈরি করা যা শুধু আজকের জন্য ভালো কাজ করবে তাই নয়, বরং ভবিষ্যতের প্রয়োজনেও বড় হতে পারবে। এটাই তার কাজের মূল ভিত্তি। ডিজাইন নিয়ে আমাদের মধ্যে কিছু খুব কমন ভুল ধারণা আছে, তাই না? এই স্লাইডটা ঠিক সেই জায়গাটাতেই ফোকাস করছে। দেখুন, ডিজাইন মানে কিন্তু শুধু একটা জিনিসকে দেখতে সুন্দর করে তোলা নয়, বরং মানুষের কোনো একটা বাস্তব সমস্যার সমাধান করা। লক্ষ্যটা শুধু নতুন নতুন ফিচার যোগ করা নয়, বরং ব্যবহারকারীর জন্য অভিজ্ঞতাটাকে একদম সহজ আর স্বজ্ঞাত করে তোলা। আর সবচেয়ে বড় কথা, ভালো ডিজাইন কখনো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে না। এটা সবসময় ডেটা আর গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়। থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই চিন্তাগুলো কিভাবে কাজে লাগানো হয় চলুন সেটাই দেখি আমাদের তৃতীয় পর্বে। একটা প্রক্রিয়া বাস্তবে কেমন হয়। আমরা একটা বাস্তব উদাহরণ দেখব ফ্রেমার ডক্সের। তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে নতুন ব্যবহারকারীদের অ্যাক্টিভেশন রেট খুব কম ছিল। এর মানে হলো প্রচুর নতুন ব্যবহারকারী সাইন আপ তো করছিল, কিন্তু প্রোডাক্টটা ঠিকমতো ব্যবহার করা আর শুরু করতে পারছিল না, কোথাও একটা আটকে যাচ্ছিল। এই সমস্যাটার সমাধানের জন্য একটা খুব পরিষ্কার 3 ধাপের প্রক্রিয়া ফলো করা হয়েছিল। প্রথমত, সমস্যাটা আসলে কি সেটা খুঁজে বের করা। দ্বিতীয়ত, সেই সমস্যার সম্ভাব্য সমাধান ডিজাইন করা। আর সবশেষে সেই ডিজাইনটা তৈরি করে পরীক্ষা করে দেখা যে এটা আসলেই কাজ করছে কিনা। প্রথম ধাপে, মানে ডিসকভারি পর্বে, টিম ব্যবহারকারীদের সাথে সরাসরি কথা বলে, তাদের অভিজ্ঞতা শোনে। তারা বাজারে থাকা অন্য প্রতিযোগীদের প্রোডাক্টগুলো ঘেঁটে দেখে, আর একজন ব্যবহারকারীর প্রোডাক্টটা ব্যবহার করার সময় কোন কোন ধাপের মধ্যে দিয়ে যায় সেটার একটা ম্যাপ তৈরি করে। এই সব কিছুর মাধ্যমে তারা বুঝতে পারে যে ব্যবহারকারীরা ঠিক কোথায় গিয়ে আটকে যাচ্ছে বা মূল সমস্যাটা কোথায়। সমস্যাটা বোঝার পর শুরু হলো সমাধানের পালা। দ্বিতীয় ধাপে সেই গবেষণার ওপর ভিত্তি করে বিভিন্ন আইডিয়া প্রথমে কাগজে কলমে স্কেচ করা হয়। তারপর সেগুলোর ডিজিটাল ব্লুপ্রিন্ট বা ওয়্যারফ্রেম বানানো হয়। এরপর তৈরি করা হয় ইন্টারঅ্যাক্টিভ প্রোটোটাইপ, যেটা দেখতে আর কাজ করতে প্রায় আসল অ্যাপের মতোই লাগে। আর সবশেষে ফিডব্যাক নিয়ে চূড়ান্ত ডিজাইনটা তৈরি করা হয়। 8%। হ্যাঁ, এই পুরো খাটুনির ফল ছিল এটাই। নতুন ব্যবহারকারীদের অ্যাক্টিভেশন রেট 8% বেড়ে গিয়েছিল। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে ভালো ডিজাইন শুধু দেখতে সুন্দর হয় না, এটা ব্যবসার জন্য বাস্তব এবং পরিমাপযোগ্য ফলাফল নিয়ে আসে। তো একজন ডিজাইনারের কাজ তো বোঝা গেল, কিন্তু তারা তাদের এই কাজটা অন্যদের সামনে তুলে ধরেন কিভাবে?
চলুন আমাদের শেষ পর্বে সেটাই দেখি, পোর্টফোলিওর শিল্প। এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে একজন প্রোডাক্ট ডিজাইনারকে আসলে কত কিছু জানতে হয়। তাকে শুধু ডিজাইন জানলেই চলে না, ফিগমা বা ফ্রেমারের মতো টুল ব্যবহার করে কার্যকরী প্রোটোটাইপও বানাতে হয়। আবার ব্যবহারকারীদের সাথে কথা বলা, ডেটা বিশ্লেষণ করা, এই গবেষণার কাজগুলোও করতে হয়। মানে এক কথায় তাকে একাধারে শিল্পী, ইঞ্জিনিয়ার এবং গবেষক হতে হয়। একটা পোর্টফোলিও কিন্তু শুধু কাজের স্যাম্পল দেখানোর জায়গা না, এটাও একটা ডিজাইন করা প্রোডাক্ট। একটা ভালো পোর্টফোলিও সবসময় 3টে কাজ খুব ভালোভাবে করে। এটা প্রথমে সমস্যাটা কী ছিল তা পরিষ্কারভাবে বলে, তারপর সেই সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ধাপে ধাপে দেখায়, এবং সবশেষে সংখ্যা বা ডেটা দিয়ে প্রমাণ করে যে কাজের ফলাফলটা কী ছিল। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটা থেকে মূল টেকওয়ে কি সেটা একবার দেখে নিই। এটাকে নিজেদের ডিজাইনারের প্লেবুকও ভাবা যেতে পারে। তাহলে আজকের এই প্লেবুক থেকে আমরা কি শিখলাম? আমার মনে হয় 4টে জিনিস মাথায় রাখা খুব জরুরি। 1. সবসময় মানুষের বাস্তব সমস্যা দিয়ে শুরু করতে হবে। 2. একটা গোছানো প্রক্রিয়া অনুসরণ করতে হবে যা বারবার ব্যবহার করা যায়। 3. এমন ফলাফল তৈরির দিকে মনোযোগ দিতে হবে যা মাপা সম্ভব। আর 4. নিজের কাজের পেছনের গল্পটা খুব পরিষ্কারভাবে বলতে হবে। এই পুরো আলোচনাটা শোনার পর এখন প্রশ্নটা হলো, আমাদের চারপাশে এমন কি সমস্যা আছে যার সমাধানের জন্য আমরা এই ডিজাইনারের মতো করে ভাবতে পারি? কারণ ডিজাইন শুধু পেশাদারদের জন্যেই নয়, এই চিন্তাভাবনার পদ্ধতিটা কিন্তু আমরা সবাই আমাদের জীবনে কাজে লাগাতে পারি।